প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ২১ সন্ধ্যায়। আজ বাংলা ২৮ ফাল্গুন ১৪১৫, ইংরেজি ১২ মার্চ ২০০৯ বৃহস্পতিবার। দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে ২১ সন্ধ্যা উপভোগ করছেন তাদের সবাইকে সন্ধ্যা স্নিগ্ধ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ২১ সন্ধ্যা। দর্শক, ২১ সন্ধ্যার অতিথি পর্বে আজ আমাদের সাথে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক আব্দুল্লাহ আবু সাঈদ। প্রতিদিনের মতো আপনিও ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের অতিথির সাথে। আমাদের ফোন নাম্বার ৮১২৬৫৩৫ থেকে ৮ পর্যন্ত। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি শর্মী। আসুন গল্প করি আমাদের আজকের অতিথির সাথে। স্যার, কেমন আছেন? ভালো আছি। অনেক ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে যে আপনি এত সুন্দর করে কথা বলেন। আজকে আপনার মতো একজন মানুষের সাক্ষাৎকার নিচ্ছি। না, আজকে সেটা ভুল প্রমাণিত হতে পারে। না, মনে হয় না, মানে আমার সাহস নেই সেটা বলার যে ভুল প্রমাণিত হতে পারে। কেমন আছেন আপনি? হ্যাঁ, চলছে সবকিছু, এখনো চলতে পারছি এই বয়সে, এটাই জীবনের কাছে একটা কৃতজ্ঞতা। কিন্তু আপনি মনে হয় বয়স নিয়ে ওয়ারিড হওয়ার মতো না, কারণ আপনার সবসময় কথাবার্তায় বোঝা যায় যে আপনি অনেক পজিটিভ অ্যাজ এ হিউম্যান বিং। না, পজিটিভ, কিন্তু এও জানি যে সবকিছু একদিন শেষ হয়, ইনএভিটেবল। হ্যাঁ, অ্যাভয়েড করা যায় না কিছু কিছু জিনিস। আচ্ছা, এই যে কিছুদিন আগে আমাদের বইমেলা শেষ হলো, তো লেখালেখির প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। যে এখন দেখা যাচ্ছে অনেকে যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কলামগুলো সংকলন করে বই বের করছে, আপনি এটাকে কিভাবে দেখেন? না, এটা খারাপ কি? কলমও তো লেখা, এবং অনেক কলাম পৃথিবীতে পাওয়া গেছে যেগুলো লেখা হিসেবে অসাধারণ বলে বিবেচিত হয়েছে। হ্যাঁ, বাইরে দেখা যায় যে একটা স্পিচ বা লেখা এই ধরনের এগুলোকে প্রবন্ধ হিসেবে পৃথিবীতে অনেক রকম ভাবে মানুষ লিখতে পারে। মানুষকে যে শুধু গল্প, উপন্যাস, নাটক এগুলোই লিখতে হবে এমন কোনো কথা নেই। মানুষ যেখানে যাই লিখুক না কেন, সে যদি সত্যিকারের তার মধ্যে মেধা থাকে বা প্রতিভা থাকে, তাহলে সেটা অসাধারণ লেখা হয়ে যাবে। সে হাসতে হাসতে লিখলেও হবে। তো সেই জন্য কলাম যদি লেখে এবং সেগুলো বই হিসেবে বের হয় এবং সে বইগুলো মানুষের কাছে দেওয়া হলো যে তোমরা পড়ো, বলো। বই মানে কি? বই মানে হচ্ছে দিলাম, বলো। কারো ভালো লাগা থেকে কেউ কিছু সৃষ্টি করে, এটা কি হলো জানতে চায়, একজন লেখক জানতে চায়, তো বইয়ের মধ্যে দিলে সেটা সুবিধা হয়। সুতরাং আমি কলামকে বই করার মধ্যে খারাপ কিছুই দেখি না। তবে নিশ্চয়ই সব কলাম ভালো বই হবে না, মানসম্মত হবে। হ্যাঁ, সব কবিতার বইও শ্রেষ্ঠ কবিতার বই হবে না, সব প্রবন্ধ শ্রেষ্ঠ প্রবন্ধ হবে না। তো সুতরাং অসুবিধা কোথায়? আচ্ছা, আপনি কি মনে করেন যে লেখালেখি, অভিনয়, আবৃত্তি এসব সব একান্তই ভালো লাগার জন্য হলে সবচেয়ে ভালো? হ্যাঁ, সবচেয়ে ভালো, কারণ তাতে গ্লানি, দুঃখ, হতাশা এগুলো কম থাকে, না, হিসেব কম থাকে। রবীন্দ্রনাথের গানই তো আছে যে কি পাইনি তার হিসাব মিলাতে মনোমর নহে রাজি। তো আমিও মনে করি যে হিসাব যে করতে যায় সে বড় কিছু দিতে পারে না। কেমন রবীন্দ্রনাথের আরেকটা কথা, কোনো কিছু হয়তো স্পন্টেনিয়াসলি আসে, মানে আপনাকে না ভুলতে পারলে মিলন হয় না। রবীন্দ্রনাথের একটা অসাধারণ কথা আছে, ভুলতে হবে আমি কেন করলাম, কি পেলাম না পেলাম। এটা এখন কেউ যদি ডায়ালগ দিতে গিয়ে মনে করে যে আচ্ছা, এই যে আমি ডায়ালগ দিচ্ছি, অসাধারণ ডায়ালগ, আমি ২১ পদক পাবো, তো কেমন, তো তাহলে তো সে ডায়ালগ দিতে পারবে না। তখন তাকে ওই আবেগের মধ্যে, ওই অনুভূতির মধ্যে, ওই আনন্দের মধ্যে, স্বপ্নের মধ্যে চলে যেতে হবে এবং পুরোপুরি সেখানে থাকতে হবে। তো সেই জন্য আমি মনে করি যে আনন্দের জন্য করাই পৃথিবীর শ্রেষ্ঠ করা। তাতে যদি কিছু হলো, না হলে কিছুই না, কারণ সবাই তো একদিন চলে যাবে এখান থেকে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। সাগর চৌধুরী, সিলেট শহর জামতলা থেকে বলছি। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার, বিশ্বের মহান দার্শনিক সক্রেটিস সাহেব বলে গেছেন নো থাইসেলফ, অর্থাৎ নিজেকে জানা। এটা কি দেশি বিদেশি ভালো বই পড়ে জানা, নাকি জ্ঞানী গুণীজনের বক্তৃতা থেকে শুনে জানা, না অন্য কিছু? না, দেখেন, ব্যাপারটা হচ্ছে যে নো দাই সেলফ কথাটা কিন্তু শুনতে মনে হয় যে কি বা, নো দাই সেলফ, আমি তো আমাকে সবচেয়ে বেশি ভালো করে জানি, আমার চাইতে আমাকে কে বেশি ভালো জানে, এই যে চিমটি কাটছি হাতে, ব্যথাটা কে পাচ্ছে,
আমি তো পাচ্ছি। সুতরাং আমার চাইতে আমাকে আর কেউ হয়তো অত বেশি জানে না। কিন্তু আসল কথা হলো যে মানুষ নিজেকে জানতে পারে সবচেয়ে কম। এই আমাদের চোখ দুটোর দিকে তাকালে বোঝা যাবে, এই চোখ দুটো এমন জায়গায় বসানো আছে যে সমস্ত পৃথিবীকে আমরা দেখব, কিন্তু শুধুমাত্র নিজেকে দেখব না। তো মানুষের মনের চোখও সেই রকম এমন জায়গায় আছে যে সারা পৃথিবীর সবকিছুকে আমি বুঝতে পারবো, কিন্তু নিজেকে বুঝতে পারবো না। সেই জন্য নিজেকে বুঝতে হলে নিজের দিকে ফিরে তাকাতে হয়, নিজেকে প্রশ্ন করতে হয়, জিজ্ঞাসা করতে হয়, আক্রমণ করতে হয়, ছিন্ন ভিন্ন করতে হয়। করতে 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 একসময় আমরা আমার অস্তিত্বের একেবারে গভীর জায়গাতে গিয়ে দাঁড়াতে পারি। তো সেই জন্য নো দাই সেলফ একটা দৈববাণীর মতো কথা, যে এর চাইতে মানে এর চাইতে বড় কথা পৃথিবীতে খুব কম আছে। তো এখন সেটা আপনি বোধহয় কি বললেন যে বই, মানে উনি বলতে যাচ্ছে যে নিজেকে জানার জন্য বা নিজেকে আরো উন্নত করার জন্য দেশি বিদেশি বাইরের বইগুলো পড়ে জানতে হবে। পড়তে হবেই, কারণ বই পড়া দিয়ে আমরা টের পাচ্ছি যে অন্যরা জীবন সম্পর্কে কি ভেবেছেন, তারা কি করে নিজেদেরকে জেনেছেন। তো সেটা যত বেশি আমি জানবো তত বেশি আমি আমাকেও জানতে পারবো। অনেক ধন্যবাদ দর্শক, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন উনি, খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, এই যে আপনি বললেন যে আনন্দ থেকেই প্রত্যেকটা কাজ করা উচিত, এটাই স্বাভাবিক যে মানুষ নিজের ভেতরকার ভালো লাগা থেকেই করবে। এখন আপনি পেশায় একজন শিক্ষক, এখন আপনি যখন মিডিয়ায় কাজ করেছেন নিজের ভালো লাগার জন্য, তখন মানুষ কি এরকম বলেনি যে হ্যাঁ একজন শিক্ষক মানে সব সময় চায় যে শিক্ষকরা খুব গম্ভীর হবে, আলাদা একটা ব্যক্তিত্ব, হ্যাঁ কেমন তুমি কেন মিডিয়ায় সময় দিচ্ছ, জ্ঞান বিতরণ করবেন, দেখে সবাই সন্ত্রস্ত হয়ে উঠবে। আমি একেবারে এটা মনে করি না, কারণ আমি নিজে মিডিয়াতে এসেছি ঠিকই, কিন্তু তার আগে তো আমি শিক্ষক ছিলাম এবং সারা জীবনই আমি শিক্ষক। কিন্তু আমি শিক্ষকতাকে মনে করেছি একটা আনন্দ হিসেবে, একটা বিনোদন হিসেবে। আমি যত গভীর কথাই বলতে চাই না কেন, যার কাছে আমি বলছি তার মনকে যদি না জাগাতে পারি, তার মনকে যদি আনন্দে ভরিয়ে দিতে না পারি, তাহলে আমার কথা তার হৃদয়ের ভেতরে কখনোই যাবে না। সুতরাং একজন ভালো শিক্ষকের জন্য একটু বিনোদনকারী হওয়া অনিবার্য। আগ্রহ ভালো লাগাটা যেন ফুরিয়ে না যায়। হ্যাঁ নিশ্চয়ই, তার মনটাকে তো উদ্দীপ্ত করতে হবে, কেমন তাকে উন্মুখ করে তুলতে হবে। তারপরে কি বাচ্চারা যেরকম প্রশ্ন করে যে তারপরে এলো এক বিরাট রাক্ষস, হ্যাঁ তার কুলোর মতো কান ইত্যাদি ইত্যাদি, তারপরে ওরা জিজ্ঞেস করে তারপরে কি। এইটা যদি একজন ছাত্রকে আমি না করতে পারি, তাহলে তো সে আমার কথা, তার হৃদয় তো পাথর হয়ে থাকলো, আমার কথা তো তার হৃদয়ের মধ্যে যাবে না। তাই মনে করি যে ওটাও আমি শিক্ষকতাতেও বিনোদন করেছি, আনন্দের ভেতর দিয়ে আমি তার হৃদয়ের কাছে পৌঁছতে চেষ্টা করেছি, এবং আমি মিডিয়াতেও তাই চেষ্টা করেছি। তো সেই জন্য আমার কাছে কখনো এই দুটোকে পরস্পর বিরোধী মনে হয় নাই। সমাজ এই দুটোকে পরস্পর বিরোধী বলে। আমাকে অনেকে বলতো যে তোমার কি উচিত মিডিয়াতে যাওয়া ইত্যাদি ইত্যাদি। আমি এটা মনে করতাম না, কারণ শিক্ষকতা আমি আনন্দ থেকে করতাম, মিডিয়াতে গিয়েছি সেখানেও আনন্দ থেকে করেছি, আমি গৌরববোধ থেকে করেছি যে আমি একটা ভালো কাজ করছি, যেটা দিয়ে মানুষের উপকার হচ্ছে, মানুষ আনন্দিত হচ্ছে, মানুষ জানছে, উপকৃত হচ্ছে। এবং একসময় আমার মনে হতো যে অনুষ্ঠান করতে করতে যদি ফ্লোরের উপরে মরে পড়ে থাকি, সেটা হবে আমার সবচেয়ে গৌরবজনক মৃত্যু। আমি এটা ভাবতে পেরেছি। হ্যাঁ, সম্পূর্ণ ভালো লাগা থেকে। কেমন স্যার, আমরা এই প্রসঙ্গে আরো গল্প করবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা আছেন, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দর্শক আপনার নাম বলে কথা বলুন। স্যার, আমি লক্ষ্মীপুর থেকে বলছি। আমি আপনার একজন ভক্ত। আমি আপনার কাছে যে উত্তরটা জানতে চাইবো তা হচ্ছে যে আপনি যে আলোকিত মানুষ গড়া কারিগর এরকম একটা যে প্রোগ্রাম নিয়ে এসেছেন, এটা নিয়ে আসলে আপনি প্রয়াসটা অনুপ্রেরণা আপনি কোথেকে পেয়েছেন? না, এরকম কোন আলোকিত মানুষ গড়ার কারিগর আমি নই, এটা আমি কখনোই নিজেকে বলি নাই। এটা কেউ কেউ আমাকে বলে এবং আমি সেটা গিলতে বাধ্য হই। এখন বলে যে আলোকিত মানুষ, আরে কি আলোকিত মানুষ এই পৃথিবীতে? আলোকিত মানুষ হওয়া কি সম্ভব? এটা তো একটা স্বপ্নের নাম। আমরা একটা চেষ্টা করতে পারি, আলোকিত মানুষ আমি খুঁজে বেড়াচ্ছি, এটা হতে পারে। তো তেমনি মানুষ গড়ার কারিগর টারিগর কিছু না, কিন্তু আমি যেহেতু শিক্ষক, সেহেতু আমার দায়িত্ব হচ্ছে মানুষ যা তার চাইতে মানুষকে উপরে নিয়ে যাওয়া। একজন শিক্ষকের এইটাই দায়িত্ব বেসিক্যালি। বড় লেকচার দেওয়াও না, বড় কিছু করাও না। সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার চারপাশে যা কিছু আছে, যারা আছে, সে আমার ছাত্র হোক অছাত্র হোক, সবাই একটা বড় জীবনের দিকে যাবে, সেই জীবনের দিকে তাদেরকে এগিয়ে নেওয়া। কারণ যেহেতু আমি তাদের আগে জন্মেছি,
কেমন, আমি তো তাদের চাইতে সিনিয়র, কাজে আমি অনেকগুলো পথ হেঁটেছি তারা এখনো হাঁটেনি। সুতরাং সেই পথটা তাদেরকে বলা এবং দেখানো। আমার অভিজ্ঞতা আলোটা অন্যকে দিয়ে সাহায্য, হ্যাঁ, আমি যেটুকু বেশি পেয়ে গেছি এর মধ্যে সেটাকে দিয়ে আরেকজনকে সাহায্য করা, এইটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি এইটুকুই কাজ করার চেষ্টা করি। সেটা কিছু হয় কিছু হয় না, অধিকাংশই হয় না কিছু, এবং তার জন্য আমি দুঃখ করি না, কারণ যেটুকু হয় তা যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আচ্ছা, এই যে আপনি অনুষ্ঠান করতেন, আপনি বলছেন যে আমার ভালো লাগা থেকে, তো আপনি যখন রেডিওতে প্রথম আপনাকে ডাকা হয়, রেডিও ডিজি আপনাকে যখন ডাকেন, তখন আপনি বলেন যে আমি স্ক্রিপ্ট ছাড়া প্রোগ্রাম করব, কিন্তু এখনো দেখা যায় যে বাংলাদেশে এই যে মানে স্বাভাবিকভাবে যে জিনিসটা আসে স্পন্টেনিয়াসলি, এই কনসেপ্টটা এখন অতটা জনপ্রিয় না যে স্ক্রিপ্ট ছাড়া একজন উপস্থাপক বা উপস্থাপিকা প্রোগ্রাম করবে, হয়তো বেঁধে দেওয়া নিয়মের মধ্যে তাকে বসতে হয়, কথা বলতে হয়। কেন বাইরের দেশগুলোতে কিন্তু না, সেটা বসতে হয় এই জন্য যে যারা এই প্রোগ্রামটা করছে তাদের উপরে হয়তো তখনও আস্থা আসেনি। যেদিন আস্থা আসবে সেদিন তাকেও ছেড়ে দেওয়া হবে, কারণ যে পেছন থেকে কাজটা করে দিচ্ছে, কেমন, সে তো ইসের সামনে, ক্যামেরার সামনে আসছে না, যে আসছে সে কিন্তু অনেক বেশি একটা অসহায় অবস্থার মধ্যে আছে। সুতরাং তাকে ধীরে 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 কনফিডেন্সের মধ্যে আসতে হবে, মানুষের আস্থার মধ্যে আসতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে যে এই ব্যক্তিটি যা বলছে সেটা ভালো হবে, কেমন, সেটা গ্রহণযোগ্য হবে, সেটা আনন্দদায়ক হবে বা উপকারী হবে, মানুষের কাজে আসবে। এইটা যখন ভাবা হবে কাউকে নিয়ে, তখন দেখা যাবে যে তাকে মুক্ত করে দেওয়া হবেই। সেটা নিজের যোগ্যতাতেই মুক্ত হবে। মুক্তি কেউ কাউকে জোর করে দিতে পারেও না, এবং জোর করে মুক্তি নেওয়াও খুব বিপজ্জনক। স্যার, আমরা আরো অনেক কথা বলতে চাই, কিন্তু এই মুহূর্তে একটা বিরতি নেবার সময় হচ্ছে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে, কিন্তু অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে আসব, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি 21 সন্ধ্যায়। আপনারা আগে থেকেই জানেন আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষাবিদ ও লেখক আব্দুল্লাহ আবু সাইদ। অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে এখনই ফোন করুন 812635 থেকে 8 এই নম্বরে। আচ্ছা স্যার, এই যে আমরা যারা এখন উপস্থাপনা পেশার সাথে যুক্ত আছি, আপনি তো নিঃসন্দেহে অনেক সুন্দর করে কথা বলেন, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু দেখা যায় যে একই কাজ হয়তো আমরা করছি, কিন্তু আমাদের হয়তো উচ্চারণে অনেক সমস্যা, কথায় বিরতি নিচ্ছি না জায়গা মতো, বা আমরা যখন মানে হয়তো বা আমরা কাজটা জয়েন করার পর নিজেদের ফ্লগুলো বুঝতে পারি। যে আপনি এটা মানে উন্নয়ন করার জন্য কোনো কিছু কি করার উপায় আছে? না, উচ্চারণটা তো শিখতেই হবে, কারণ আমরা যে উচ্চারণ করছি, তুমি বা আমি এখনো করছি, এই উচ্চারণটা তো আমাদের দৈনন্দিনের উচ্চারণ নয়, আমরা বাসার ভেতরেতে এই উচ্চারণটা করি না, তাই না? এটা হচ্ছে সুধীজনের ভাষা, যেটা সকলকে শিখতে হয়, যত্ন নিয়ে, চেষ্টা করে, কষ্ট করে এই জিনিসটাকে আয়ত্ত করতে হয়, তাতে সবার কাছে সবার সৌন্দর্যটা উঠে আসে। তো সুতরাং এটা একটা। আর দ্বিতীয় যেটা বললে যে কোথায় পজ দিতে হবে কথা, এটা আমরা বুঝি না। না, বুঝি না, এটাও কিন্তু এটা কিন্তু চর্চা করলে এটা অনেকটা বাড়বে। রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা আছে, উনি এক জায়গায় বলেছিলেন যে আমি তো দীর্ঘদিন ছন্দ নিয়ে নাড়াচাড়া করলাম, তা আমি এখন এসে বুড়ো বয়সে বুঝতে পারছি যে বিরতিই হচ্ছে ছন্দের প্রাণ। এটা যখন আমি লাইনটা প্রথম পড়েছিলাম, তখন আমি প্রথমে বুঝে উঠতে পারিনি যে বিরতি কি করে ছন্দের প্রাণ হয়। তো পরে এক সময় বুঝলাম যে ধরা যাক একটা লাইন, যে আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, এইভাবে আমি বললাম, আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, এটা ততটা সুন্দর লাগবে না, কিন্তু আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, এই যে থেমে থেমে বললাম, সঙ্গে সঙ্গে ঢেউ জাগলো, আবেগটা উঠে আসে, আনন্দের ঢেউ জাগলো, সৌন্দর্যের ঢেউ জাগলো, এবং কথাটা আমাদের কাছে খুব সুন্দর লাগলো। বিরতিকে বুঝতে হয়, বিরতি হচ্ছে সৌন্দর্যের সবচেয়ে বড় চাবিকাঠি যদি আমরা বলতে পারি, তাহলে সেটা, যেমন আমরা ছোটবেলায় করতাম যে এক উপন্যাসের মধ্যে পড়ছি যে নায়ক কহিল অমুক, নায়িকা কহিল অমুক, নায়ক কহিল অমুক, নায়িকা কহিল অমুক, নায়ক কহিল অমুক, নায়িকা কহিল অমুক, নায়ক কহিল অমুক, নায়িকা জানালা দিয়া চাহিয়া রহিল। পড়ে আমি খুবই মানে ইসের মধ্যে পড়েছি যে কিরে বাবা, তোমাকে জিজ্ঞেস করছে উত্তর দাও, তুমি জানালা দিয়ে তাকিয়ে থাকো কেন?
তখন বুঝতে পারি না যে জানালা দিয়ে তাকিয়ে থাকার মধ্যে যে একটা বিরতি আছে, একটা নীরবতা আছে, সেই নীরবতার ভাষা যে সবচেয়ে শক্তিশালী ভাষা। নীরবতা বলে দেয়, বুঝিয়ে দেয় ইঙ্গিতের মধ্যে দিয়ে, ইশারার মধ্যে দিয়ে আমাদের একেবারে রক্তে রক্তে চলে আসে। তো সেই নীরবতাকে বুঝতে পারাই হচ্ছে, আমি বলবো, সবচেয়ে বড় একটা কাজ, যার ভেতর দিয়ে আমরা সত্যিকার ভাবে বুঝতে পারি। মানে কথার সৌন্দর্য যদি করতে হয় তাহলে সেটাকে আয়ত্ত করা দরকার আছে। স্যার, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো। হ্যালো, আমি ইনি বলছি বনানী থেকে। শুভ সন্ধ্যা ইতি। হ্যাঁ, আমি একটু তার সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা আমি আমার মা খালাদের কাছে অনেক শুনেছি যে আপনি খুবই সুন্দর উপস্থাপনা করতেন। আমরা মানে খুবই পাগল ছিল আপনার জন্য, সবসময় বলতো ছোটবেলা থেকে শুনে এসেছি যে আপনি অদ্ভুত উপস্থাপনা করতেন, প্লাস আপনার স্টুডেন্ট আপনাকে খুব ভালোবাসতো, আমার মুরা বলেছে। তো আমি খুবই লাকি যে আজকে আপনার সাথে আমি কথা বলতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটা ফোন না, এরকম হলে তো ভালো হয়, এরকম মা খালারা থাকলে পরের প্রজন্ম জানতে পারে যে আমরা একসময় এইসব করতাম। সে গল্প শুনেছে যে আপনার ফ্যান ছিল। স্যার, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো মানুষ বলছি তো আপনাকে বুঝি আমরা। বোঝাটা খুব সঠিক নয়। আমরা কেউ কিন্তু অত ভালো নই। আমরা ভালো হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, পাপ, ক্লেদ, পচন, ভালো আছে আমাদের মধ্যে, খারাপও আছে, সবকিছু মিলে কিন্তু মানুষ। কিন্তু আমাদের চেষ্টাটা হয় আমরা খারাপটা ছেড়ে ভালোর দিকে যাব। হ্যাঁ, এটা স্বামী বিবেকানন্দের একটা খুব সুন্দর কথা আছে যে ম্যান ডাজন্ট ট্রাভেল ফ্রম ফলস টু ট্রুথ বাট ফ্রম ট্রুথ টু ট্রুথ, ফ্রম স্মলার ট্রুথ টু হায়ার ট্রুথ। তো সেই জন্য আমরা কেউ বিশুদ্ধ নই, কেউ পরিপূর্ণ নই, কেউ সম্পূর্ণভাবে সার্থক নই। আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে, ভুল আছে, বিচ্যুতি আছে, কিন্তু এসব নিয়েও যে আমরা চেষ্টা করি, এইটাই হচ্ছে মানুষের। কেউ ঊর্ধ্বে না, হ্যাঁ, এর ঊর্ধ্বে না, কিন্তু আমরা যে ভালো হওয়ার চেষ্টা করি, এইটাই হচ্ছে মানুষের মধ্যে প্রশংসনীয়। তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আপনি অনেকদিন সপ্তবর্ণ অনুষ্ঠানটা উপস্থাপনা করতেন, আর আপনি একটু আগে কথা বলার সময় বারবার বলছিলেন যে আমি যখন উপস্থাপনা করতাম আমি কাজটাকে অনেক এনজয় করে করতাম। আর আপনি এনজয় করতেন কারণ আপনার মনে হতো যে আপনি মানুষের জন্য ভালো কিছু করতে পারছেন বা উপকার করতে পারছেন। তো এই যে হ্যাঁ, কিন্তু আপনি টিভিতেও উপস্থাপনা করেছেন, রেডিওতে প্রোগ্রাম করেছেন, কিন্তু টিভি, রেডিও, সিনেমা, এর মধ্যে কোন মাধ্যমটা এই উদ্দেশ্যটাকে বেশি সফল করতে পারে, যে মানুষের জন্য ভালো কিছু করা? এটা সবকিছুতেই করতে পারে, তবে হয় কি, মানে কিছু কিছু জিনিস আছে যেটা রেডিওতে খুব ভালো হয়, যেমন গানটা হচ্ছে একটা অডিও মাধ্যম, এটা রেডিওতেই সবচেয়ে সুন্দর হবে। হ্যাঁ, কারণ অনেকটা ভিজুয়াল ব্যাপারটা চলে আসে। কথা হচ্ছে যে গান তো মানুষ তার কণ্ঠ দিয়ে করছে এবং অন্যের হৃদয়ের মধ্যে সেটা সরাসরি চলে যাচ্ছে, তাই না? কিন্তু যেই মাত্র মানুষটা এসে দাঁড়ালো, পুরো মানুষ, তার চেহারা, তার চুল, তার হাত, তার পোশাক আশাক, আমার সেই গানের যে এটা ছিল, মানে গানের যে লক্ষ্যটা ছিল, সেটা গোলমাল হয়ে গেল। সেই জন্য টেলিভিশন গানের জন্য সবচেয়ে খারাপ। এখনকার গানকে আপনি কি বলবেন? এটা তো অনেক বেশি বাদ্যযন্ত্র, নাচানাচি বা প্রেজেন্টেশন, ড্রেস আপ, মেকআপ, এগুলো গান না, এগুলো নাচ, এবং এগুলোকে গান বলাই উচিত না। গান হচ্ছে আমি সিডির মধ্যে যেটা শুনবো, আমি অডিওতে যেটা শুনবো, সেটা হচ্ছে গান। শুধু কণ্ঠটা আসবে এবং তার পেছনে যে বিশাল রহস্য জগৎ, সেই জগৎ আমার ভেতরে নড়াচড়া করবে। আমি মনে করি যে সেইটা হচ্ছে গান। আবার ধরা যাক আমি যে অনুষ্ঠান করেছি, এডুকেশনাল প্রোগ্রাম বা এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম, কেমন সেইগুলো আবার টেলিভিশনের জন্য খুব ভালো, কারণ টেলিভিশনের শুধু কণ্ঠটা, রেডিওর মতো শুধু কণ্ঠটা আসে না, পুরো মানুষটা আসে, তার হাত, পা, চোখ, কান, এক্সপ্রেশন, তার সমস্ত কিছু আসে। তো তার ফলে সেই মানুষটার সমস্ত সত্তা নিয়ে উপস্থিত হতে পারে। কেমন গানের মধ্যে কণ্ঠের মাধ্যমে সেই সমস্ত সত্তাটা এসে উপস্থিত হয়, কিন্তু টেলিভিশনের মধ্যে সমস্ত মানুষটার সমস্ত সত্তা নিয়ে উপস্থিত হয়। দুটো একটু আলাদা কিন্তু। তো সেইটা আমার তো মনে হয় যে দুটো এক একটা জায়গায়, এটা এক এক রকম জায়গাতে ভালো কাজ করে। তো রেডিওরও খুব ভালো, যেমন আবৃত্তি, এটা রেডিওতে খুব ভালো
লাগে। কণ্ঠের খেলা। হ্যাঁ, ধরা যাক একজন মানুষ খুব সুন্দর আবৃত্তি করেন, কিন্তু দেখতে অতটা আকর্ষণীয় নন, তাই না? তার আবৃত্তিটা তখন টেলিভিশনে খারাপ লেগে যেতে পারে, খারাপ লেগে যেতে পারে। অথচ সেই আবৃত্তিটা আমরা যদি রেডিওতে শুনি সেটাকে অসাধারণ মনে হতে পারে। তো সেই জন্য সবকিছুরই জায়গা আছে। যেমন দেখা গেছে যে নাচ টেলিভিশনের জন্য ভালো নয়। নাচ, হ্যাঁ, পুরোপুরি দেখার ব্যাপার না, দেখার ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে টেলিভিশন ছোট স্ক্রিন, এখন পর্যন্ত যদি ক্লোজ আপ নেয় তাহলে সমস্ত শরীর বাদ পড়ে যায়, আর যদি সমস্ত শরীর ধরে তাহলে মানুষটা ছোট্ট হয়ে যায়, তাই না? তো এইসব কারণে দেখা গেছে যে নাচকে এইভাবে সাকসেসফুল করা খুব কঠিন হয়ে যায় টেলিভিশনে। কিন্তু বড় স্ক্রিনের জন্য আবার নাচ খুব ভালো। হ্যাঁ, ফিল্মে যখন আমরা দেখি, বড় স্ক্রিনের মধ্যে দেখি, তখন নাচ খুব ভালো জিনিস। তো সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা জায়গা আছে। কেমন, কোথায় আবৃত্তি করব, কোথায় গান গাইবো, কোথায় নাচবো, কোথায় অনুষ্ঠান উপস্থাপনা করবো, সব আলাদা আলাদা জায়গা। এবং এটা বুঝতে হবে একজন আরেকজন, না হলে পরে এখন ক্লাসিক্যাল মিউজিক এত উত্তেজনাপূর্ণ একটা গান, কিন্তু যিনি গান করেন তিনি কিন্তু স্থির থাকেন, তার কিন্তু অসম্ভব এক্সাইটমেন্ট তার মধ্যে, অনেক সুরের খেলা। হ্যাঁ, অনেক সুরের খেলা, এত খেলা, এই খেলা আর কোনো গানের মধ্যে নেই। অথচ যিনি গান করছেন তিনি কিন্তু স্থির। কেমন, এখন তিনি যদি একটু নেচে ওঠেন, কেমন, আমাদের আজকের টেলিভিশনের দাবি অনুযায়ী ক্লাসিক্যালের যখন একটা চূড়ান্ত জায়গা, আমাদের ক্লাসিক্যালি কি, ওয়েস্টার্ন ক্লাসিক্যালি কি, চূড়ান্ত জায়গাতে তিনি হঠাৎ নাচ দিয়ে উঠলেন, তো কেমন হবে? একদম বেমানান। হ্যাঁ, একদম বেমানান। সুতরাং আমাদের বুঝতে হবে যে কোনটা কোথায়, প্রয়োজনেই করিতে হইবে, অপ্রয়োজনে নহে, বঙ্কিমচন্দ্রের একটা খুব বিখ্যাত কথা আছে। কিন্তু আপনি কি মনে করেন যে এখন এই যে ভিজুয়াল মিডিয়ার প্রসারের জন্য এখন চেহারাটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? চেহারা খুব ইম্পর্টেন্ট হয়েছে, এবং সেই তুলনায় মনের যে চেহারা আছে সেই চেহারাটা হারিয়ে যাচ্ছে, তাই না? মানুষের ভেতরের একটা চেহারা আছে। রবীন্দ্রনাথ বলেছেন যে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। তো অন্তরের দেখা, গভীরতম দেখা, সেটাকে আমরা হারিয়ে ফেলছি এই বাইরের আপাত ত্বক সর্বস্ব, এই যে চপল চটুল নড়াচড়া অস্থিরতা, এর মধ্যে আমরা টেলিভিশন কোনো শিল্পের জন্ম দেয় নাই এবং হয়তো কোনোদিন দেবে না। টেলিভিশন কোনো গভীর জিনিস, বড় জিনিসের জন্ম দেয় নাই, হয়তো কোনোদিন দেবেও না। মানব সভ্যতা এক সময় ভেবেছিল যে টেলিভিশনের মাধ্যমে মানব জাতির বিরাট উপকার করবে, হ্যাঁ, মানে মানুষকে গভীর জিনিসগুলো বোঝাবে, কারণ ঘরে ঘরে চলে গেল যখন টেলিভিশন আমাদের ছেলেবেলায়। আমরাও ভেবেছিলাম যে সংস্কৃতির শাখা হিসেবে আমরা টেলিভিশনকে পেয়েছি, আমরা অনেক কিছু টেলিভিশনের মাধ্যমে দিতে পারবো, নলেজকে দিতে পারবো, মানুষের নলেজ, জ্ঞান, মানুষের বোধ, মানুষের গভীর অনুভূতি। কিন্তু পরে দেখা গেল যে টেলিভিশন এত দ্রুত একটা মাধ্যম। না, আবার ডিরেক্টররা সবসময় বলে যে আমি ফিল্ম বানাতে চাই, কারণ ডিরেক্টর অনেক সময় বলে বা মনে করে থাকে যে একটা ফিল্মের মধ্যে দিয়ে, ভালো ফিল্মের মধ্যে দিয়ে সে শত শত বছর বেঁচে থাকতে পারবে। ফিল্ম সে করতে পারবে, কারণ ফিল্ম তো বড় স্ক্রিনের ব্যাপার। হ্যাঁ, ফিল্মের মধ্যে পারফেকশন, ফিল্মের মধ্যে শিল্প, ফিল্মের মধ্যে সম্পূর্ণতা, শিল্পের সম্পূর্ণতা, সবকিছু দেওয়া সম্ভব। টেলিভিশনের মধ্যে কিচ্ছু দেওয়া সম্ভব না। টেলিভিশন ওই বাইরের চেহারার ঝলক, এইটুকু। কিন্তু স্যার, আপনি মনে করেন টেলিভিশনের সাথে সম্পৃক্ত লোকজনরা এই ব্যাপারটা শুনলে আশাহত হয়ে যাবে? আশাহত হলেও তারা থামবে না, কারণ টেলিভিশন এমনই একটা আকর্ষণীয় বিষয় এবং ঘরে ঘরে এটা এমন ভাবে পৌঁছায়, একবার চেহারা দেখাতে পারলে। টেলিভিশন এত মানে তুলনামূলকভাবে ফিল্মের সাথে এত মানে আনইম্পর্টেন্ট একটা মাধ্যম হয়, কিন্তু আপনি কিন্তু টেলিভিশনের সাথে অনেক দিন জড়িত ছিলেন। হ্যাঁ, আমি জড়িত ছিলাম এবং একসময় ব্যর্থ হয়েছি। আমি টের পেয়েছি যে যেটা করতে, এই যে ফোন করে দর্শকরা বলছে যে আমাদের মা খালারা জেনারেশন টু জেনারেশন আপনার পপুলারিটিটা আপনি বেঁচে থাকছেন মানুষের ভালো লাগার মধ্যে, সেটা না, ওটা তো হচ্ছে ওই টেলিভিশন পপুলারিটি। কেমন, সেটাও একটা পপুলারিটি, সেটাকে আমি কোনো খারাপ অর্থে যে দেখছি তা না, কিন্তু জীবনের উচ্চতম জায়গাগুলোকে, গভীরতম জায়গাগুলোকে টেলিভিশনের মধ্যে ধরার কোনো উপায় নাই। যেমন এডুকেশনাল প্রোগ্রাম বলতেও শেষ পর্যন্ত কি হয়, ওই ন্যাশনাল জিওগ্রাফি কিভাবে বাঘ বা সিংহ কিভাবে জেব্রা ধরে, এই পর্যন্তই দেখানো যেতে পারে। কিন্তু অ্যারিস্টটলকে আমি কি করে বোঝাবো, প্লেটোকে আমি কি করে বোঝাবো, কেমন এই যে গভীর ধর্মগ্রন্থগুলোকে আমি কি করে বোঝাবো, শিল্পের গভীরতম শিল্পকে আমি কি করে বোঝাবো, তার কোনো উপায় নাই। একটা নাটক পর্যন্ত করা যায় না টেলিভিশনে ঠিক মতো। মঞ্চে দেখলে যে নাটক আমরা একেবারে আমাদের মন অনির্বচনীয় আনন্দে ভরে যায়, টেলিভিশনে সেই নাটক
মঞ্চ থেকে শুট করে নিয়ে আসলে সেটা আর দেখা যায় না। এখানে অনেক রকম লিমিটেশন আছে। টেলিভিশনের অনেক খুব ভালো দিক আছে, এটা ঘরে ঘরে যায়। অসংখ্য মানুষকে বিমর্ষ সন্ধ্যাগুলো থেকে বাঁচিয়ে দিয়েছে টেলিভিশন। অসংখ্য মানুষকে বিনোদন দিয়েছে যাদের হাতে বিনোদনের কোনো ব্যাপার ছিল না। কেমন কালচারের স্পর্শ দিয়েছে, গভীর কালচার দেয় নাই, কিন্তু সংস্কৃতির আনন্দ এবং দ্যুতি সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে, কিন্তু গভীর জায়গাতে যেতে পারেনি এবং আমার মনে হয় না যে পারবে। আর স্যার আমার একটা কৌতূহল যে আপনি সব ব্যাপারে কথা বলতে চান, কিন্তু দেখা যায় যে রাজনৈতিক কোনো সমস্যা নিয়ে কথা বলতে গেলে বা রিসেন্ট কোনো মানে কমপ্লিকেটেড ইস্যুগুলো আপনি অ্যাভয়েড করতে চান, কিন্তু আপনি যখন এখন লেখালেখি করছেন, লেখালেখি করতে গেলে কিন্তু কন্টেম্পোরারি ইস্যুগুলো চলেই আসবে তখন। না, রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না তা না, তবে সব দেশেই বলা হয় ভদ্র সমাজে যে রাজনীতি এবং ধর্ম নিয়ে কখনো তর্ক শুরু করো না, কারণ ওটা দেখা যায় সেটা শুধু চিন্তা জগতে থাকে না, মুখের শব্দে আসে, তারপরে হাতে আসে, তারপরে মাথায় আসে। সুতরাং ওটা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। যদি দরকার হয় তাহলে কিছু লেখাই বরং ভালো এই আলোচনা করতে গিয়ে, কারণ এটা তো প্রায় ধর্মীয় বিশ্বাসের মতো রাজনীতি, তাই না? যে আমাদের দেশে বিএনপিতে বিশ্বাস করে, যে আওয়ামী লীগে বিশ্বাস করে, তারা দুজন বিভিন্ন টক শোতেও দেখা যায় সামনাসামনি বসলে কি হয়, হ্যাঁ মনে হয় যে এখনই বোধহয় দুজনের উপর ঝাঁপিয়ে পড়বে। তো এর চাইতে নীরবতা, ওই নায়িকার মতো জানালে দিয়ে চাহিয়া রইল, এটা অনেক ভালো। স্যার আজকে অনেক ধন্যবাদ, আপনি এসেছেন। আমি মানে অনুষ্ঠানের অনেক পর্যায়ে আমি হারিয়ে যাচ্ছিলাম, আপনি এত সুন্দর করে কথা বলেন। আপনি দোয়া করবেন যাতে আমরা আপনার মতো করে। না নিশ্চয়ই, তুমি আমার মতো কেন, আমার চাইতে অনেক ভালো হবে, কিন্তু তোমাকে ওই সেজদা দিতে হবে। একটা জায়গায় পেতে হলে, আল্লাহকে পেতে হলে যেমন সেজদা দিয়ে পড়ে থাকতে হয়, তেমনি সেটা লাগবে, সেটা ছাড়া হয় না। অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের সকলের প্রিয় শিক্ষক আব্দুল্লাহ আবু সাইদের সাথে। এখানে শেষ করছি আমাদের প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন 21 সন্ধ্যা। কাল আবার দেখা হবে, কথা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন 21 পর্দা, 21 নতুন নতুন আয়োজনে।